Hello, everyone. Welcome to Third Row Perspective by Sadia. And today we do have a very special guest, a female guest, finally, after a lot of episode. And she's also Sadia Afrin. Hi. Hi. Hi, Sadia Afrin. Hi, Sadia Afrin. Yeah. So, and she is a storyteller. That's what it's mentioned on her Facebook as well. She loves telling the story. She is a very successful cinematographer and a photographer, and she owns multiple companies where she's a co-founder and a founder of different companies who tells the story of people's wedding, as well as she is in the sector of movie making as well. সো আজকে তার কাছ থেকে শুনবো জার্নিটা কিরকম ছিল এবং কিভাবে গ্রো করেছে এবং কিভাবে একটা ভিডিওগ্রাফি থেকে শি ইজ নাও ইন্টারেস্টেড মোর ইনটু মেকিং ফিল্মস লেটস লার্ন ফ্রম হার Hi. Welcome to my Thank you so podcast. much. Thank you so much for the invitation. Seriously. No. I'm a big fan of your work. Thank you. I have been seeing you for years now. And yes, it's my pleasure to, have you here. Also, in a Mother's Day festival also. And you're a mother. So obviously, female it's always difficult being a mother, being a female to work. Also, এমন একটা profession যেখানে you have to always on a go. It's not যে একটা sitting arrangement আছে ওখানে যাচ্ছি আসছি regular একটা routine আছে. You don't have that. So it's obviously difficult. So yes, you are an inspiration for all the women out there, all the mothers out there. So I want to learn more about your journey. কিভাবে start হলো যে আমার হতে হবে এরকম আমি প্রফেশন আসতে চাই because when you started it was very rare, right? যে ফিমেলরা এরকম আসছে. So we had a very humble starting with Checkmate. আমরা তখন 8th semester এ পড়ি. We graduated from North South University. We had a business background. তো তখন আসলে এই মানে ফটোগ্রাফিটা তখন খুবই মানে বলবো যে শুরু হচ্ছে আস্তে আস্তে তখন ওরকম করতো না মানুষ বিকজ ইট ওয়াজ ব্যাক ইন 2011 wedding photography was very niche, not very company oriented. It was more like photographer oriented. তখন single photographers ছিলেন যারা কাজ করতেন এবং they were very good. তো তখন চেকমেট আসলে শুরু হয়েছিল একটা বেসিক পেজ দিয়ে যেটা আসলে একটা ওয়েডিং প্ল্যানিং পেজ ছিল টু বি অনেস্ট ইট ওয়াজ মোর লাইক একটা সাইড ইনকাম ফর টু স্টুডেন্টস যারা মনে হলো যে ঠিক আছে আমাদের কিছু করা দরকার কারণ আমাদের কোনো প্রপার ইনকাম নাই স্বাভাবিক ওই সময়টা থাকা সম্ভব না আমরা তখন স্টুডেন্ট ছিলাম দুজনে আমি এবং আমার পার্টনার সো আমরা তখন 8th সেমিস্টারে যখন পড়ি তখন উই ওপেন আপ আ পেজ and we pitched to some people যে we have started a page যেখান থেকে আমরা ওয়েডিং প্ল্যানিং করি এখন ওয়েডিং প্ল্যানিং বলতে কি আমরা ফটোগ্রাফি করি আমরা স্টেজ বানাই আমরা মানে এরকম ছোট ছোট কাজ আমরা করি একটা ওয়েডিং এ যা যা প্রয়োজন হয় এবং আমরা সোর্স করলাম তখন বিভিন্ন মানুষকে ফটোগ্রাফির জন্য আমরা আমাদের কিছু ফ্রেন্ডদেরকে অ্যাপ্রোচ করলাম আমরা তাদেরকে বললাম যে আচ্ছা তোমরা কি আমাদের পেজের হয়ে কয়েকটা গিগ করবা and they were really kind enough they said yes we will do that and they were on board with us back then and for stage making also আমরা কিছু মানুষকে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা একটু আমাদের সাথে করবা কিনা few gigs we have তখন প্রথম দিকে we have started like that তারপরে এভাবে 2 বছর পার হয়ে গেছে আমরা আমাদের কনভোকেশন নিলাম তারপরে কিন্তু আমি এবং পার্টনার we have started doing corporate jobs বিজনেসটার পাশাপাশি কারণ আমাদের মনে হচ্ছে যে না এটা তো আসলে বড় করা সম্ভব না বা এটাকে সাস্টেইনেবল করা সম্ভব না টু বি অনেস্ট যেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ব্যবসার ক্ষেত্রে জিনিসটা সাস্টেইনেবিলিটি আছে কিনা জিনিসটা মানে আমি একা না মানে আমার কোম্পানিটার ভিতরে যারা আছে তাদেরকেও আমি এখানে জায়গা দিতে পারছি কিনা সেরকম কাজ আছে কিনা তো 2 বছর পরে আমরা যখন চাকরি শুরু করি তখন আমাদের মনে হচ্ছে ঠিক আছে হয়তো কিছুদিন পরে আমাদের পেজটাকে আমরা অফ করে দিব কারণ তখনও কিন্তু এটা কোনো আসলে কোম্পানি হিসাবে জিনিসটার মানে পথ চলা শুরু হয়নি এটা একটা বেসিক পেজই ছিল কিন্তু উই হ্যাভ সিন যে তখন আসলে 2013-14 এর ওই সময়টাতে দেয়ার ওয়াজ আ বিগ বুম ইন ওয়েডিং ইন্ডাস্ট্রি টু বি অনেস্ট হ্যাঁ তখন মানুষ আস্তে আস্তে পুরো জিনিসটার ইম্পর্টেন্স বোঝা শুরু করছে যে আচ্ছা এটা অনেক ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার্ড জিনিস কতটা জরুরি রাদার হায়ারিং ফ্রিল্যান্সার
তখন আমাদের মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমরা কি আসলেই আমাদের চাকরিটাকে কন্টিনিউ করবো, বিকজ আমাদের তখন মানে উই গট ম্যারিড, আমাদের আলাদা সংসার সব করে তখন আসলে চাকরি ব্যবসা দুটো একসাথে করে ইট ওয়াজ ভেরি হার্ড ফর আস টু মেনটেন তখন। এবং যেটা হতো আমার মনে আছে আমার অফিসে ফোন আসতো ক্লায়েন্টদের বুকিং এর জন্য, মনে করেন যে আমরা তখন অনেক ক্ষেত্রে মানে বুকিং তো নিচ্ছি স্বাভাবিক, ফোন আসছে আমার বস পিছনে, আমি না বাথরুমে গিয়ে ফোনে কথা বলছি বিকজ ইট ওয়াজ নট অ্যালাউড টু বি অনেস্ট, অ্যান্ড সত্যি এটা হওয়ার কথাও না। তো এভাবে আমি বললাম যে আসলে এভাবে কতদিন, এভাবে তো আসলে সম্ভব না, এরকম করে এটা লুকায় চূড়ায় এটা তো কিরকম। পরে আসলে both of us quit our job and we decided যে না we will do this solely, and it was a very মানে hard decision to make, কারণ এই যে মাসের মানে 28 তারিখে your account has been credited এই মেসেজটা যখন আসে it was a big relief। এবং আসলে একটা ব্যবসা করার মানে খুব মানে সমস্যা আছে, কিছু সমস্যা বলতে কি যে মানে 24/7 you are on the go and you are always on stress। মানে পুরা মানি ম্যানেজমেন্টটা, ফাইন্যান্স ম্যানেজমেন্ট জিনিসটা খুবই একটা স্ট্রেসফুল একটা জিনিস। তো তখন আমরা দুজনই বসে আমরা ডিসিশন নিলাম যে আসলে আমরা কি রেডি আছি পুরা জিনিসটা নেওয়ার জন্য, পুরা স্ট্রেসটা নেওয়ার জন্য। তো 2015-এ আমরা যেটা করলাম, আমরা আমাদের চাকরি ছেড়ে দিলাম এবং আমরা আমাদের ব্যবসাটাকে লিনিয়ার করে ফেললাম। লিনিয়ার বলতে আমরা ডিসিশন নিলাম যে না, ইট শুড বি আ সোললি ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি সলিউশন পেজ বা কোম্পানি। এটা আসলে আমরা অন্য ওয়েডিং প্ল্যানিং এর অন্য জিনিসগুলো অফ করে দিব আমরা, কারণ উই আর নট স্পেশালাইজড অন দ্যাট, উই ডোন্ট হ্যাভ প্যাশন ফর দ্যাট, উই হ্যাভ প্যাশন ফর ফটোগ্রাফি, ফিল্ম মেকিং, এই জিনিসটাতে। সো আমার মনে হয় এত যে জিনিসটা আমার প্যাশন না, যে জিনিসটাতে আমার ভালো লাগে না করতে, শুধুমাত্র একটা মানে ক্লায়েন্ট সার্ভিসের জিনিসটার জন্য আমি এটা রাখবো না। আমি শুধু একটা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি পেজ হিসেবে জিনিসটা আমার কোম্পানি আমরা করলাম। তখন চেকমেট হলো, এবং চেকমেট আমরা শুধু ওয়েডিংয়ের ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি দিয়ে এসেছি বহু বছর ক্লায়েন্টদেরকে। তবে একটা সময়ের পরে গিয়ে আমরা আস্তে আস্তে কর্পোরেট ক্লায়েন্টদেরকেও সার্ভ করা শুরু করি, যেটা এখন একটা আলাদা কোম্পানি আমরা ফর্ম করেছি, যেটা আমরা তাদেরকে ওই কোম্পানিটার মাধ্যমে সার্ভ করি। বাট চেকমেট এখনো শুধুমাত্র ওয়েডিং ফটোগ্রাফি অ্যান্ড ওয়েডিং সিনেমাটোগ্রাফি সার্ভ করে ক্লায়েন্টদেরকে। ইয়েস। অ্যান্ড কিভাবে এটার প্রতি প্যাশনটা আসলো? এমন কোনো ইভেন্ট হয়েছিল, ইউ মেনশন যে স্টুডেন্ট থাকা অবস্থা থেকে এটা স্টার্ট হয়েছে, তো কোনো এরকম কি এক্সপিরিয়েন্স আছে যেটা মনে হয়েছিল যে ও আচ্ছা আমি এটাতে স্টিক থাকতে চাই বা এটা এনজয় করছি? আচ্ছা, আই লাভ ফটোগ্রাফি, আই হ্যাভ আ অ্যাভিড লাভ ফর ফটোগ্রাফি অ্যান্ড ফিল্ম মেকিং, ভিডিওজ, এই জিনিসটার ব্যাপারে আমার ধারণা যে মাই নানা ওয়াজ আ প্যাশনেট ফটোগ্রাফার, হি ওয়াজ আ ডক্টর। বাট আমি একদম ছোট্টবেলা আমার নানা বাড়িতে দেখছি যে আমার নানা একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরাটা এখনো আমার কাছে আছে। তো এবং আমার নানা বাড়িতে আমি নিজে দেখছি যে উনি ফিল্ম ডেভেলপ করতো, ল্যাব ছিল, মানে ফিল্ম থেকে ছবি ডেভেলপ করতেছে কেমিক্যালস দিয়ে। আমার কাছে মনে হচ্ছে হয়তো ছোট্টবেলায় ওই জিনিসগুলো দেখে কোনোভাবে ওইটা আমার ভিতরে রয়ে গেছিলো, যেটা পরে এমন কিন্তু না যে আমি যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম আমি খুব ছবি তুলতাম বা আমি করতাম না একদমই। কিন্তু ইউনিভার্সিটিতে ওঠার পরে যখন আই হ্যাড টু মেক আ চয়েস, আই চোজ ফটোগ্রাফি অ্যান্ড আই এম স্টিল চুজিং ফটোগ্রাফি, ভিডিও। হয়তো এরকম হতে পারতো যে ওই সময় আমরা যখন চুজ করলাম যে আমরা চেকমেটকে লিনিয়ার করব, আমরা সমস্ত অন্য সার্ভিসগুলোকে ছেটে ফেলে দিলাম। আমরা কিন্তু চাইলে ওয়েডিং প্ল্যানিং রেখে দিতে পারতাম, আমরা চাইলে কিন্তু স্টেজ মেকিং রেখে দিতে পারতাম, ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা রেখে দিতে পারতাম, কিন্তু আমরা রাখিনি। কারণ আমার কাছে মনে হয়েছে যে যেটার প্রতি আমার ভালো লাগা নেই সেটা রাখলে হয়তো আমরা শেষ পর্যন্ত সাস্টেইন করতে পারবো না। আমাদের শেখার ইচ্ছা আছে ফটোগ্রাফি, আমাদের শেখার ইচ্ছা আছে ফিল্ম মেকিং, আমরা প্রতিদিন শিখি, আমরা এখনো শিখি। আমি পাঠশালাতে পড়েছি, আমার পার্টনার পড়েছেন, এবং আমি বিভিন্ন সময় যখন সুযোগ পাই আমি এখনো কোর্স করি গিয়ে পাঠশালাতে, বিভিন্ন রকম কোর্স করি, এই ফিল্ম মেকিং কোর্স, লাইটিং এর কোর্স, কারণ আমার ভালো লাগা আছে ওই জিনিসটার ব্যাপারে। এটাই আমার মনে হয় যে ওই জায়গাটা থেকে ট্রিগার্ড হয়েছি আমি। কোনো এক্সপিরিয়েন্স কি আছে যে আমি ফার্স্ট ওয়েডিং এ গিয়েছিলাম, ওয়েডিং যেটা কভার করেছিলাম, অবভিয়াসলি ফার্স্ট স্পেশাল হয় সবার জন্য বা মেসড আপও হয় মানুষের লাইফে ফার্স্ট গুলোতে, সো এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? প্রথম একটা ওয়েডিং এর কথা মনে পড়ে যে অনেক বিটার এক্সপিরিয়েন্স আছে, বিটার এক্সপিরিয়েন্স না থাকার কোনো কারণ নাই। যখন একদম ছোট আমরা দুজনেই শুরু করেছি ব্যবসা, যেহেতু একদমই নিউ কামার,
সো অনেক সময় ক্লায়েন্টরা অনেক রকম ব্যবহার করছে যেটা আসলেও মনে পড়ে এখনো, কিন্তু সেটাকে আসলে এবং অনেক ভালোবাসাও পেয়েছি ক্লায়েন্টের থেকে, হুম, সত্যি অনেক, মানে শুধুমাত্র এই ভালোবাসার জন্যই এখনো ওই কাজটাকে ভালো লাগে সত্যি। মানে প্যাশন আছে এবং ওই ক্লায়েন্টদের যে এত ভালো লাগা আমাদের প্রতি, ওই জিনিসটা খুব রেসপেক্ট করি সবসময়। আম, একজন ওনার কাজ, ওটা আমাদের প্রথম কাজ ছিল যদি ভুল না করি, ক্যাডেট কলেজ ক্লাবে ওনার বিয়ে হয়েছিল। ওকে। তো হি ওয়াজ ভেরি কাইন্ড। আমরা একদম, ওটা আমাদের প্রথম কাজ ছিল, আমাদের কোনো পোর্টফোলিও নাই, কিচ্ছু নাই। উনি মিটিং করলেন আমাদের সাথে, করে বললেন যে ঠিক আছে আপনারা করেন। আমরা ওনার স্টেজের কাজ করেছিলাম, ওকে। আমরা ফটোগ্রাফি করিনি তখন, হুম, আমরা স্টেজের কাজ করেছিলাম। ওনার কাছে আমি খুবই গ্রেটফুল, ভাইটার নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে। ওনার প্রোগ্রামটা ক্যাডেট কলেজ ক্লাবে হয়েছিল, এটা মনে আছে হুম, আমার, 2011-12 সালের দিকে। ওকে। তো উনি খুবই, আমি ওনার কথা খুব ভেরি থ্যাঙ্কফুল টু হিম। আই ডোন্ট মানে আমরা ওনাকে চিনি না, একজন খুব ক্লোজ ফ্রেন্ড মনে হয় রেকমেন্ড করছিল, তখন আমরা গেছিলাম, পিচ করছিলাম, উনি রাজি হয়েছিলেন দিতে। সো এটাই ওনার কথা, ওনাকে খুবই থ্যাঙ্কফুল আমি ওনার কাছে। তো ইউ ক্রিয়েট মেমোরিজ ক্রিয়েটের মধ্যে কোন জিনিসটা বেটার লাগে, লাইক সিন্স ইউ ডু হ্যাভ আ ডিফারেন্ট সেক্টর নাও অলসো, সো ডু ইউ রিয়েলি ফিল ইন্টারেস্টেড ইন দ্যাট সেক্টর যে আমি স্টোরি টেলিং ওভাবে করছি, অর সামওয়ানস মেমোরি যেটা আমি ক্রিয়েট করছি, ওই মেমোরিটা কোন জিনিসটা বেশি ইন্টারেস্টিং লাগে? আম, আমার আসলে মানুষের গল্প শুনতে ভালো লাগে, এটা আমার খুব প্রিয় একটা কাজ, এবং ওটাই আমি মানে ভিডিও দিয়ে ক্যামেরাতে ধরতে পছন্দ করি। যেখানে আমি যখন ডকুমেন্টারির কাজ করি হুম। এখন, ওই জিনিসটা আমাকে, ওই ভালো লাগাটা আমার এখনো কাজ করে ওখানে। হয়তো একটা ডকুমেন্টারি করতে গেছি, মানে একদম উত্তরবঙ্গের কোনো একটা গ্রামে, একদম চর এলাকা ওই জায়গাটাতে, হ্যাঁ, ওই হুম। জায়গাটায় ইলেকট্রিসিটিও নাই। মানে আমরা একটা কাজ করছি গত বছর, যে ওইটা হচ্ছে যে একটা জায়গা, নদী পার হয়ে যেতে হয় এখন, এবং নদীতেই তো মানে ৩ ঘন্টা লাগবে বাই বোট যেতে মেইন ল্যান্ড থেকে। সেখানে আমরা গেলাম, এটা একটা চর, এবং ওই চরটাতে কোনো রাস্তা নাই। ওখানে দুটো বাহন চলে, একটা হচ্ছে ঘোড়ার গাড়ি অথবা মোটরসাইকেল। তো আমাদের কাছে হিউজ গিয়ার টিয়ার সব নিয়ে আমরা গেছি, এবং আমাদেরকে ওখান থেকে যিনি মানে আমাদের ক্লায়েন্ট যিনি, উনি বলছে যে দেখেন আপনাদের এত গিয়ার, এগুলো ঘোড়ার গাড়িতে যাবে। তো আমাদের সমস্ত গিয়ার ঘোড়ার গাড়িতে উঠছে, সাথে একজন উঠছে, আর আমরা সবাই একটা একটা করে বাইকের পিছনে উঠছি। মানে ওখানে আর কোনোভাবে চলাচল করার জায়গা নাই। তো ওখানে যে মানুষগুলোর গল্প, আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে। ওখানে একটা মহিলাকে আমি দেখলাম, উনি শি ইজ আ ফার্মার। ওকে। তো আমি এরকম এই গল্পগুলো আমার শুনতে খুবই ভালো লাগে, খুবই। আমি যখন কাজ করি বিভিন্ন জায়গায়, তোমার ফ্যাক্টরিতে যাই, একটা গার্মেন্টসে গেছি, একটা মেয়ে, আমার প্রত্যেকের কথা মনে পড়ে, প্রত্যেকের গল্পগুলো শুনতে আমার খুবই খুবই ভালো লাগে। সো আমার ওই জিনিসটা খুব ভালো লাগে। ওয়েডিংয়েও আমি ছিলাম। আমি তখন আমি সিনেমাটোগ্রাফি যখন শুরু করি 2014 সালে, আমি আমাদের কোম্পানি থেকে আমরা করলাম হচ্ছে মানে স্টোরি টেলিং ওয়েডিং ফিল্ম আর কি, যে গল্পটা বলবে মানে ব্রাইড গ্রুম তাদের বাবা মা। ওই ওইটা ওই সময় আই থিঙ্ক অনেক নিউ ছিল, রাইট? হ্যাঁ, এখন তো it অনেক was কমন। not, we did for the first time, it was done before but হ্যাঁ, not very common। এখন হ্যাঁ, অনেক কমন, বাট অনেক ওই কমন। ওই সময়টাতে আসলে একদমই কমন ছিল না, তখন মানে 2013-14 তে। একদম গদবাঁধা ছিল যে হ্যাঁ, ভিডিওস যেরকম একটু হবে আসবে, রোমান্টিক হ্যাঁ, চাই হ্যাঁ, হ্যাঁ, এরকম ওরকম, হ্যাঁ। টাইপের। কিন্তু ওই সময় ছিল না। তো ওইটাই, ওই গল্পটা আমার কাছে খুব ভালো লাগে শুনতে। সো আমার কাছে মনে হয় যে এখন অনেকেই করেন, কিন্তু একজনের থেকে আরেকজনেরটা আলাদা হবে। যে গল্পটা শুনতেছে সে আসলে কতটা প্যাশনেটলি গল্পটা শুনতেছে। কারণ মনে করেন একটা ক্যামেরার সামনে আপনি বললেন যে হ্যাঁ, এবার আপনি আপনাদের লাভ স্টোরিটা বলেন। দ্যাটস ডিফারেন্ট। বাট when you have a conversation with them এবং you extract the emotions, you extract their answers from that is different. ওইটাই differentiate করে একজন স্টোরি টেলার থেকে আরেকজন স্টোরি টেলারকে। ওইটাই আমারও শেখার আছে আসলে অনেক কিছু। So you suggest the new generation that যারা স্টোরি টেলিংটা শিখতে চায়, যে আরো বেশি কনভারসেশন করা, মেবি ডেপথে যে ক্লায়েন্টের সাথে বেশি কমিউনিকেশন হ্যাঁ, করা। অবশ্যই, অবশ্যই। মানে অ্যাপার্ট ফ্রম দ্য টেকনিক্যাল পার্ট, হুম, বিকজ ফটোগ্রাফি ভিডিও ইজ আ ভেরি টেকনিক্যাল থিং কিন্তু। It has its artistic value, but it has its technical things. মানে you have to learn these techniques. ওইটা ছাড়া এক নাম্বার হচ্ছে যে অবশ্যই কেউ যদি ওয়েডিং স্টোরি টেলিং করতে চান, এক নাম্বার হচ্ছে জিনিসটাকে আসলে খুব বেশি ঢালাও করাটা আমার কাছে মনে হয় যে যিনি করছেন ওনার জন্য খুব স্ট্রেসফুল। কারণ আপনি কত মানুষের গল্প শুনবেন আসলে। গল্পটা শুনবেন, শুনে আবার আপনি সেটাকে কোন টেকিং পয়েন্ট আছে সেটা নিবেন। সেটা তো আসলে অনেকগুলা ক্লায়েন্টের আপনি করতে পারবেন না, এক মাসে করা উচিতও না। তাতে আসলে ভালো হবে না জিনিসটা। তো আমি সাজেস্ট করি এক নাম্বার হচ্ছে যে অবশ্যই যিনি ওই পুরো ফিল্মটার মানে
প্রোটাগনিস্ট থাকবেন, মানে সেটা ব্রাইড হতে পারে, সেটা হুম। ব্রাইড গ্রুম দুজনেই হতে পারে। অনেক হুম। সময় গ্রুমদের অত ইন্টারেস্ট থাকে না, ব্রাইড মেইন লিডটা নেন, তার সাথে খুব ডিটেইলস একটা কথা বলে এবং হুম। তার সাথে সব রকম আইস ব্রেকিং করে ফেলা, হুম। যাতে তার সাথে আপনার কোনো হেজিটেশন না থাকে। আপনি তাদের বাসায় যাচ্ছেন, তার মার সাথে কথা বলতেছেন, ইমপ্রম্পটু কথা বলতেছেন বা আগে থেকে একটু ব্রিফ করে রাখতেছেন, যেটাই হোক, যদি ব্রাইডের সাথে আপনার ওই আইস ব্রেকিংটা থাকে, দ্যাট উইল হেল্প আ লট। বা মেইন যিনি আছেন তার সাথে যদি ওই আইস ব্রেকিংটা থাকে, তাহলে দিস উইল হেল্প আ লট টু গ্র্যাব দ্য স্টোরি অর গ্র্যাব দ্য মেইন ফ্লেভার অফ ইট। Okay. And you were mentioning about the documentary. So I know যে podcast start হওয়ার আগে we were talking about this thing. So if you can just tell about your experience. You worked with embassies as well. Yes, I do, and I work with different corporations and make contents and documentaries, video contents, photo contents for them. But among everything, I love making big documentaries for them. যখন ডকুমেন্টারি কোনো পিচ আসে, আমি চেষ্টা করি এই পিচটাকে নিজে ডিল করতে, নিজে ওইটার ব্রিফটা তৈরি করতে, নিজে ক্লায়েন্টকে সাবমিট করতে। এবং আমার ভালো লাগে ডকুমেন্টারির কাজ করতে, কারণ বারবার যেটা বললাম, ডকুমেন্টারি কাজ করতে গেলে অনেক মানুষের গল্প শোনা যায়, যেটা আমার এবং যেটা খুবই অর্গ্যানিক, যেটা অনেক ভ্যাস্ট, অনেক ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষকে আমি জানতে পারি। সো এটা আমার খুব লোভনীয় মনে হয় আমার কাজের এই পার্টটাকে। আমি যদি এখন টিম ম্যানেজমেন্টে আসি, ইটস আ হেক্টিক থিং, রাইট? অ্যান্ড আমার যত ওনারদের সাথে কথা হয়, তো তাদেরও এই জিনিসটাই হেক্টিক লাগে যে টিম ম্যানেজমেন্ট, প্রপারলি ম্যানেজমেন্ট এবং সবার কাছ থেকে বেস্ট আউটকামটা নিয়ে আসা। সো হোয়াট চ্যালেঞ্জেস ইউ ফেস? বিকজ দুইটা জায়গায়, দুইটা সেক্টরে ইউ আর ইনভলভ, রাইট? অ্যান্ড দুইটা ডিফারেন্ট অ্যাকচুয়ালি, একটা ওয়েডিং অ্যান্ড একটা ডকুমেন্টারি স্টোরি টেলিং. So how do you manage your team members, and what do you think it's very important? We have started building a team from 2014. তার আগে আমাদের সেরকম কোনো স্ট্রং টিম ছিল না, বা একটা টিম করতে হবে এটার কোনো প্রয়োজনীয়তা আসলে আমাদের হয়নি। যেটা আমি বললাম, 2014-15 আমরা তখন আমাদের চাকরি ছেড়ে দিয়ে আমরা সোললি ডিসিশন নিলাম যে উই উইল স্টার্ট আওয়ার ক্যারিয়ার অ্যাজ এন্টারপ্রেনার্স, বা আমরা বিজনেসটাই করব। তখন আমাদের মনে হলো যে না, আমরা টিম করব। এখন আমি সবসময় মনে করি যে টিম ম্যানেজ করা ক্লায়েন্ট ম্যানেজ করার চেয়েও কঠিন। আমার সবসময় মনে হয়েছে, এটা আমার এক্সপেরিয়েন্স, এক একজনের এক এক রকম হতে পারে। আমার সবসময় টিম ম্যানেজমেন্টটা খুবই কঠিন মনে হয়েছে সবসময়, কারণ খুবই হিউম্যানিটেরিয়ান একটা জিনিস এবং খুবই কনস্ট্যান্ট কমিউনিকেশনে থাকতে হয় তাদের সাথে, তাদেরকে প্রপারলি গ্রুম করতে হয়, কারণ সব কাজে আমরা যেতে পারবো না। অনেক সময় তাদেরকেই শুধু পাঠাতে হয়, সেখানে কিন্তু তারাই আমাদেরকে রিপ্রেজেন্ট করে। কি আমরা করেছি সেটা আগে বলি, তারপরে চ্যালেঞ্জেসগুলা বলি। ১ নাম্বার হচ্ছে যে আমরা ফার্স্টেই মানে এমন মানুষদেরকেই পিক করেছি যাদের সাথে হয়তো আমাদের বেসিক মানে মোটোটা মেলে। একদমই ডিফারেন্ট, দ্যাট পারসন মাইট বি মানে ভেরি গুড ফটোগ্রাফার, ভেরি গুড সিনেমাটোগ্রাফার, বাট তার সাথে আমাদের আসলে ফিলসফিটা মিলছেই না। তাহলে আসলে তার সাথে আমরা কাজ করতে চাই, মানে করি না কখনো বা করতে চাই না। এটা ১। ২ হচ্ছে যে আমরা চেষ্টা করি সবসময় আমাদের ফিলসফি, মানে ১ নাম্বার হচ্ছে যে ক্লায়েন্টের সাথে সবসময় হ্যাজ টু বি আ ভেরি গুড কমিউনিকেশন। দ্যাট পারসন হ্যাজ টু বি আ ভেরি গুড কমিউনিকেটর উইথ দ্য ক্লায়েন্ট। সো এই জিনিসটাকে আমরা সবসময় প্রপারলি তাদের ভিতরে ইনজেক্ট করি যে না, যেটাই হোক ক্লায়েন্টের সাথে কথা বলবা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবা প্রপারলি। ইভেন্টে যাওয়ার আগে কথা বলবা। আমরা বারবার পুশ করতে থাকি অফিস থেকেই যে ফোন করছো, ক্লায়েন্টকে ফোন করছো, কথা বলছো, এরকম। ৩ নাম্বার হচ্ছে আমরা অনেক টাইম স্পেন্ড করি আমাদের টিমের সাথে। অনেক, মানে একসাথে অনেক সময় পার করা, একসাথে খেতে যাওয়া, একসাথে এটা ওটা অনেক রকম অ্যাক্টিভিটিস করা, এই জিনিসটা আমরা করি। তাতে আমার টিম বন্ডিং সবসময় খুব স্ট্রং হয়। এটা একসময় অনেক বেশি করতাম, এখন আস্তে আস্তে একটু করে কমায় দিচ্ছি, কারণ একসময় অনেক করাতে যেটা হয়েছে যে ওই বন্ডটা, মানে বেসটা বেশ স্ট্রং আছে। এবং আমাদের সাথে এখন এরকম অনেক মানুষ আছে যারা 2014 সাল থেকে আমাদের সাথে কাজ করেন। হ্যাঁ, এবং তাদের পুরো জার্নিটা আমরা দেখেছি। তারা আমাদের সাথে বড় হয়েছে, তাদের ফ্যামিলি হয়েছে, তাদের বাচ্চা হয়েছে, মানে এতটা ক্লোজ আমরা হয়ে গেছি এখন। সো এতটা ক্লোজ হয়ে গেলে যেটা হয় কি, পরে যারা আস্তে আস্তে জুনিয়র আসতে থাকে, ওরাই না জুনিয়রদেরকে ট্রেন করতে থাকে। ওরাই তখন জায়গাটাকে মনে করে কি এটাই তো আমার জায়গা, এই জায়গাটা তো আমাকে ছাড়া কখনো হবে না, ব্যাপারটা এরকম। সো ওদের ওই রেসপেক্টটাও আমাদের ব্যাপারে আছে। এবং যেহেতু ওরা আমাদের সাথে বড় হয়েছে, আমাদের সাথে ওদেরও প্রগ্রেস হয়েছে, সেজন্য দে আর ভেরি পজিটিভ। এটা একটা কারণ। তো নতুন যারা জয়েন করতে থাকে আমাদের সাথে, বা নতুন জয়েন করছে ওনাদের আন্ডারে, তারা ওনাদেরকে সেভাবেই গ্রুম করেন এখন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কাজ ওনারা কমিয়ে দিয়েছে, কিন্তু এখন যারা অনেক পুরনো আমাদের সাথে আছেন। চ্যালেঞ্জেস হচ্ছে ১ নাম্বার, সবসময় অনেক পার্সোনাল লেভেলে গিয়ে কাজ করতে হয়।
যেটা আমি বললাম, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না, কারণ আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও বাচ্চা আছে, সময় দিতে হয় বাসায়। তো দেখা যায় কি ওদের একটা পার্সোনাল সমস্যা, ওদের কারো বাচ্চা অসুস্থ, ওদের বাসায় কিছু একটা হয়েছে, আমাদেরকেও একদম গিয়ে মানে ফোনে আছে ঠিক আছে কি হয়েছে, কিভাবে হেল্প করতে পারি, কি করতে পারি, সবসময় সম্ভব হয় না। ইটস ভেরি স্ট্রেসফুল, হুম, কারণ যেহেতু এটা খুবই মানে একটা ইভেন্টে গিয়ে ছবি তোলা বা ভিডিও করা, সেটাকে এডিট করে দেওয়া, এগুলো না আসলে খুব, এক নম্বর হচ্ছে ইভেন্টে গিয়ে ইউ ক্যানট শো এনি ট্যান্ট্রামস, yeah. ইউ ক্যান নট, ইট ইজ মানে ইউ হ্যাভ টু লিভ এভরিথিং বিহাইন্ড অ্যান্ড হুম, মানে এন্টার থ্রু দ্যাট গেট। সেটা তোমার কোনো ডকুমেন্টারি শুটিং হতে পারে, সেটা ওয়েডিং হতে পারে, মোস্টলি ওয়েডিং, বিকজ ওয়েডিং ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। ওইখানে yeah. গিয়ে যে শুধু ভালো ছবি ভিডিও করলেই হবে না, সবসময় হাসতে হবে, সবার সাথে সুন্দর করে কথা বলতে হবে। ওই 5 ঘন্টা ইয়োর লুক অ্যান্ড ফিল হ্যাজ টু বি ভেরি ভেরি পজিটিভ। ওইটা ওইখানে ওই মুখ ঝুলা এরকম করে থাকলে এটা হবে না, আসলে হয় না। True. ক্লায়েন্টের মনে হয় যে মানে পুরো ইভেন্টটাই একদম নষ্ট হয়ে যায়, সত্যি হুম, কথা। তো ওই জিনিসটা সবসময় তাদেরকে গ্রুম করতে থাকা যে ঠিক আছো, মানে ওইটা সবসময় মাথায় থাকে যে ওই ইভেন্টে গেছে আর তো বাসায় একটা সমস্যা চলছে, whether he is হুম, performing well or not। এই জিনিসটাকে খুবই আমাদেরকে সবসময় মাথায় থাকতে হয়, যেটা মানে ওদের সমস্যাটা তখন আমাদের সমস্যা হয়ে যায়। মানে আমার বাচ্চা হয়তো সুস্থ আছে, হুম, কিন্তু ওর বাচ্চা অসুস্থ, ওই জিনিসটাকে আমাকে অনেক বাক করতেছে যে ও আচ্ছা ঠিক আছে, ও তো কি ঠিক আছে কিনা, ওকে ঠিক মতো কাজ করতে পারতেছে কিনা। এই জিনিসটা আমার কাছে একটা স্ট্রাগল মনে হয়, যে সবসময় আসলে শুধু একার পরিবার না, মনে হয় 11টা পরিবারকে হুম। নিয়ে চিন্তা করতে হচ্ছে। এই জিনিসটা একটু And স্ট্রেসফুল লাগে। that's a very good thought of you যে আমি আমার আন্ডারে যারা আছে, আমার টিমে যারা আছে তাদের ফ্যামিলিতে কি হচ্ছে সেটাও আমি জানছি। হ্যাঁ, মানে So এটা তো না জানলে তো ওই যে আমি যেটা বললাম যে বন্ডিংটা কখনোই স্ট্রং হবে না। কারণ আমি it's যদি very nice. সুপারফিশিয়ালি ওদের সাথে হুম, মিশি, হুম, হুম। তাহলে কিন্তু কোনোভাবেই এই জিনিসটা হবে না। এরকম অনেক সময় হয় যে ওদেরকে যেহেতু মানে ফটোগ্রাফি বা ভিডিওতে অনেকটা তো প্রোডাকশন হাউসের মতোই কাজ করি আমরা। অনেক হুম, সময় কিন্তু লেট আওয়ার কাজ করতে হয় আমাদের। হুম, হুম, হয় এবং অনেক সময় হয় যে আমরা খুব টানা এবং আমরাও কাজ হুম, করতেছি। হুম, কারণ যেহেতু আমি নিজে এডিট করি, আমি নিজে ভিডিও বানাই। দেখা যায় যে আমার এডিটর যে কাজ করছে একা তা না। ও যদি রাত ২টা পর্যন্ত কাজ করে, আমিও রাত ২টা পর্যন্তই কাজ করতেছি। হুম, হুম, তো ওইটা আরেকটা ব্যাপার, যেটা আমার কাছে মনে হচ্ছে যে ওদের আমার বা আমার পার্টনারের ব্যাপারে একটা রেসপেক্ট নিয়ে আসে, যে ওদের মনে হয় যে না, আমরা যে কাজ করছি তা না, ওরাও তো আরাম করছে না, ওরাও তো কাজ হুম, হুম। করছে আমাদের মতো, আমাদেরকে দিয়ে শুধু কাজ করাচ্ছে তা তো না। সো এটা খুবই স্ট্রেসফুল, কিন্তু আসলেও ওদের ফ্যামিলির সাথে ওভাবে না মিশলে আসলে ওদের সাথে এই সম্পর্কটা আমাদের কোনোভাবেই হওয়া সম্ভব না, বছরের পর বছর কোনোভাবেই না। এটা সুপারফিশিয়াল, there is no shortcut in it আমার কাছে And মনে that হয়েছে। impacts on your good work as well. গুড ওয়ার্কস, এবং সবসময় তো গুড ওয়ার্ক আমরা প্রডিউস করতে পারি না, ওদেরকে দিয়ে প্রোডাকশন করার হুম, মানে হুম, ওনারা কিন্তু করে দেন আমাদের হয়ে। দে আর ভেরি হুম, কাইন্ড, দে আর ডুইং ইট ফর আস। যেটা আমি হুম, হুম। বললাম যে সবসময় আমরা তো যেতে পারি না, সো দে Exactly. আর চেকমেট, দে আর দ্য ফেস অফ চেকমেট। যখন প্রত্যেকটা ওয়েডিং এ তারা যায়, যখন হুম, ক্লায়েন্ট হুম, আমাদেরকে পাঠায় যে ভাইয়ারা খুব ভালো ছিল, ভাইয়ারা খুবই, কারণ একটা ওয়েডিং এ মানুষ অনেক ভালনারেবল থাকে, হুম, অনেক অনেক। তো তাদের সাথে ওইভাবে করে কমিউনিকেট করাটা, ইটস ভেরি, it can be generalized. হুম, It has হুম, to be customized in every family. Wedding is very common. সব জায়গাতে একই রকম হুম, হুম। ছবি, একই ব্রাইড গ্রুম, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি আলাদা। I remember আমার ডেস্টিনেশন ওয়েডিং ছিল। আমি যখন জাস্ট গ্রুমের পাশে এসে বসেছি আমার এন্ট্রির পরে, so there was a videographer যে আমার ফেসের দিকে তাকিয়ে বলছিল, আপু অনেক রোদ, আপনার মেকআপ কিন্তু 2 ঘন্টায় গলে যাবে, সব পিকচার তুলে ফেলেন। I was like তখন আমার কাবিনের টাইম, আমি মানে কবুল বলবো, আর ওই সময় আমাকে বলছে আমার মেকআপ চলে যাবে। It was like হ্যাঁ, so I understand যে একটু ফ্রেন্ডলি হলে একটু হ্যাঁ। it's মানে it's ওইটাই যে better. উনি হয়তো ভালোর জন্যই বলছে বলেছেন, হ্যাঁ, কিন্তু definitely. ওই যে মানে it's creating stress for you। Yeah. হ্যাঁ, মানে কারণ হচ্ছে কি যে আমি সবসময় একটা কথা, যেটা যেহেতু আমার নিজের বিয়ে হয়েছে, হুম, আমি হুম, যেটা সবসময়, অনেকেই আমাদের সাথে কাজ করেন যাদের নিজেদের বিয়ে হয় নাই হুম, হুম, এখনো, হুম, তারা সিঙ্গেল। আমি বলি যে দেখো, তোমরা কিন্তু একটা ইভেন্টে গিয়ে মনে করবা না যে তোমাদের দিকে কেউ তাকাচ্ছে না। ইন্টারেস্টিংলি বড় বউ স্টেজে থাকুক, সবসময় তারা তোমাদেরকে খুঁজতেছে। এটা হুম। সবসময় মনে রাখবো, কারণ আমার নিজের বিয়ে হয়েছে, আমি স্টেজে দাঁড়ায় আমি দেখছি আমার ভিডিওগ্রাফার কোথায়, ফটোগ্রাফার কোথায়। আমি যত মানে আমি কার সাথে কথা বলছি না খুঁজছি, কিন্তু অবশ্যই তাকায় থাকে মানুষ যে ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার কি করতেছে হুম, ওয়েডিংটাতে। এটা হুম, এটা মানে উই আর নট ইনভিজিবল দেয়ার, এভরিওয়ান হুম। ইজ লুকিং অ্যাট আস। Yeah, সো এটাই, definitely. ওই জন্য এই জন্য যে কথা আমরা ছিলাম যে ওদের ফ্যামিলির সাথে হুম, সবসময় হুম। আমরা, যারা আমাদের কোর মেম্বার, তাদের সবার ফ্যামিলির সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক এবং বেশ ভালো কমিউনিকেশন। সো এটার আসলে কোনো শর্টকাট আমি পাইনি আসলে। Okay. So what's your plan if we move on from the wedding photography to your new, venture? So what's your plan যে এটাকে কিভাবে বড় করা বা এটা স্কেল আপ করা নিয়ে? Um, I want to practice filmmaking more.
because I Okay. still believe that I have so many things to learn. Filmmaking Mhm. এমন একটা জিনিস যেটা এটা শেখার কোনো শেষ নাই, একদমই নাই। এবং আমি আসলে ফিল্ম মেকিং শিখতে চাই, আরো প্রপারলি শিখতে চাই, ইনস্টিটিউশন হোক, আন্ডার আ মেন্টর হোক। সো এটাই। আর আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ডকুমেন্টারিজ, ফিকশন ফিল্মস, ইয়েস। So you are under some mentor or কিছু এখন কি শেখা হচ্ছে? এখন Mhm. আই এম লার্নিং ফ্রম ওয়্যারএভার আই ক্যান। Yeah. আমি যখনই পাই, যেটা বললাম যে আমি পাঠশালাতে আমি বিভিন্ন সময় বিভিন্ন Mhm. কোর্সেস করি। যখনই সুযোগ পাই আমি করি। কারণ আমার কাছে মনে হয়েছে যে পাঠশালাতে, যেহেতু আমি অনেক আগে ২০১০ সালে আমি পাঠশালাতে ওখানে বেসিক ফটোগ্রাফি করেছি ওদের থেকে। তো ওইটার ব্যাপারে আমার একটা কানেকশন আছে পাঠশালার সাথে আমার। ওই জন্য বারবার আমি ফিরে যেতে চাই ওখানে, বা ফিরে যাই। আর আমি আই এম রিয়েলি লুক আপ টু ওয়ার্ক আন্ডার আ মেন্টর। সো Mhm. এটাই। Okay. And how important it is a industry তে, be it wedding photography or documentary, networking টা, যে নেটওয়ার্কিং না থাকলে তো আসলে জানি আমরা যে যে কোনো কর্পোরেট জবে ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি এগুলোতে তো আরো বেশি ইম্পর্টেন্ট হওয়ার কথা, যে নেটওয়ার্কিং প্রপার হচ্ছে কিনা। সো হোয়াট ইউ সাজেস্ট, হাউ ইউ বিল্ড ইউর নেটওয়ার্কিং? Photography and cinematography is very much মানে dependent on human connections, to be honest, because আমি যদি কাজ আনার যে পার্ট ওইটাকে বাদও দেই, আমি যদি মানে একটা সাবজেক্টকে আমি ক্যাপচার করছি, শুধু এই জিনিসটাকেও ধরি, সেখানেও কিন্তু কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। মাই সাবজেক্ট ইজ নট ভেরি কি বলবো, ভেরি কমফোর্টেবল ইন ফ্রন্ট অফ মি, আমি কিন্তু তার ছবি বা ভিডিও কিছুই করতে পারবো না। সো নেটওয়ার্কিং, এক নাম্বার হচ্ছে যে আমি এবং আমার পার্টনার, আমরা দুজনেই উই লাভ টু নেটওয়ার্ক উইথ নিউ পিপল। এটা আমাদের খুব প্রিয় একটা কাজ। আমরা Okay. মানুষের সাথে মিশতে পছন্দ করি, আমরা মানুষের সাথে গল্প করতে পছন্দ করি, মানুষের গল্প শুনতে পছন্দ করি। মানে ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস থ্রু আওয়ার লেন্স, ইট ক্যান বি জাস্ট মি অ্যান্ড মাই নিউ ফ্রেন্ড। আমি শুধু তার গল্পটাই শুনবো, তার সাথে দেখা করবো, আমাদের এটা পছন্দ, এটা আমাদের ভালো লাগে করতে। Okay. সো সেজন্য ওই জিনিসটা হয়তো আমাদেরকে হেল্প করেছে। আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ডস বলেন, আমরা চাকরি করেছি বহু বছর, তাদের সবার সাথে আমাদের এখনো বেশ ভালো সম্পর্ক, কারণ আমরা মানে সবসময় রিভাইভ করতে চাই সেই সম্পর্কগুলাকে। সো নেটওয়ার্কিং, আই লাভ টু ডু নেটওয়ার্কিং। সো আমার মনে হয় যে সেজন্য আমার জন্য খুব একটা কষ্টকর হয়নি জিনিসটা কখনো। What kind of suggestion you will be giving যারা নতুন আছে, এখন শুরু করতে যাচ্ছে, তারা কিভাবে নেটওয়ার্কিংটা বিল্ড আপ করবে? সাপোজ অনেক ইন্ট্রোভার্ট আছে যারা এরকম এই প্রফেশনে আসতে চায়, what you will suggest them? এই প্রফেশন বলতে আমি আসলে ওয়েডিং ফটোগ্রাফি ভিডিওটাই বলছি। ইন্ট্রোভার্ট হলে যে নেটওয়ার্ক করা যাবে না তা কিন্তু না। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলতে গেলে তার সাথে এবং আপনার কোনো কমন ইন্টারেস্ট আছে কিনা এটা বোঝার চেষ্টা করবেন, সেটা নিয়ে কথা বলবেন। যে তার সাথে আমার কি কি কমন ইন্টারেস্ট, সেটা গান হতে পারে, বই পড়া হতে পারে, সেটা বেড়াতে যাওয়া হতে পারে, ফুড হতে পারে। সো একটা না একটা কমন একটা ইন্টারেস্ট তো থাকবে, সেটা নিয়ে কথা বলা শুরু করেন না, দেখেন না ভালো লাগে কিনা সেখান দিয়ে। কারণ যার সাথে কথা বলতেছেন, নেটওয়ার্কিং ছাড়া কিন্তু আসলে এই কাজগুলো আসা খুব, এখন এই কাজ কেন, মানে কোনো কাজই আসলে আসা মুশকিল। কারণ এবং সবসময় তাই, ইটস নট ব্যাড। মানে মানুষকে চেনা জানা, আমরা তো আসলে একটা গুহার মধ্যে থাকতে পারবো না সবসময়, আমাদেরকে তো বেরোতে হবে, আমরা তো এক্সপোজ হবে, বিকজ উই আর সোশ্যাল অ্যানিমালস। সো বেরোতে হবে, কথা বলতে হবে বিভিন্ন মানুষের সাথে। এটা না বললে আসলে নিজেকে চেনানো সম্ভব না, ছোট একটা জীবন, আরেকজনকে চেনাও সম্ভব না কিন্তু। তো সেজন্য চেষ্টা করেন গল্প করতে, অল্প অল্প করে গল্প করতে, আরেকজনের যে কমন ইন্টারেস্ট আছে সেটা নিয়ে কথা বলতে। আমার মনে হয় যে হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। Okay, and now coming to the gears you will be suggesting to the new photographers or whoever is into this storytelling, যে কি maybe initially তারা maybe purchase করতে পারে বা কিভাবে যেতে পারে? আচ্ছা, গিয়ারের ব্যাপারে আমি খুব একটা সাজেশনস দিব না, তার কারণ এটা একটা এন্ডলেস একটা জিনিস। হ্যাঁ, আমি খুবই বেসিক একটা গিয়ার দিয়ে কাজ করি। আমার গিয়ার হচ্ছে সনি A7 IV এবং 50 mm লেন্স একটা, এটাই। আর মাঝে মাঝে যখন দরকার হয় আমি আমাদের অফিসে বিভিন্ন মানুষের 35 mm আছে লেন্স, বিভিন্ন ফোকাল লেন্থে কাজ করি। একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যে 35 mm এই লেন্সটা খুব কাজের একটা লেন্স। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আপনি যদি কোনো কাজ করতে চান, আপনার যদি একটাই লেন্স নিতে হয়, আপনি এই লেন্সটা নিতে পারেন চাইলে। আর গিয়ারের ব্যাপারে যেটা বললাম, যেটা এন্ডলেস, আর এখন আসলে এত রকম
অ্যাভেলেবল অপশনস আছে আমাদের হুম, কাছে, সনি আছে, ফুজি আছে, কে কোন ব্র্যান্ড নিয়ে মানে গিয়ারে কমফোর্টেবল সেটা বোঝার চেষ্টা করেন। এখন অনেক শপ আছে যারা হয়তো আপনাদেরকে সাহায্যও করতে পারবে, কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। সো গিয়ার নিয়ে আসলে এটা খুবই এন্ডলেস এই জিনিসটা, কার হুম। কিরকম ইচ্ছা, কে কি ধরনের ছবি তুলতে চায়, কার সামর্থ্য কতটুকু, সেই অনুযায়ী উনি আসলে কিনবেন। এটা নিয়ে আসলে বলার কিছুই নাই, সত্যি কথা। অ্যান্ড হোয়াট ইউ সাজেস্ট যারা ফ্রেশ স্টার্ট করছে তাদেরকে কি মানে কোনো কোচিং ক্লাস বা ক্লাসেস নেওয়ার পর পাঠশালাতে যেরকম আছে মানে ক্লাসেস নেওয়ার পর দেন দে শুড জয়েন অ্যান্ড দেন দে শুড পারচেজ দি গিয়ার্স অর জাস্ট র্যান্ডামলি কিনে নিজে থেকে প্র্যাকটিস করবে বিকজ যারা করতে চায় অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা বেসিক্যালি দে আর ভেরি কনফিউজ। আমি সবসময় ইনস্টিটিউশনের থেকে কিছু শিখে আসার পক্ষপাতী, বাট হুম। দেয়ার আর কন্ট্রোভার্সি ইন দিস। সবাই বলে যে মানে পৃথিবীর বড় বড় ফিল্ম মেকাররা কখনো কোনো ফিল্ম স্কুল থেকে আসেন নাই। Yeah. কিছুদিন আগে অনুরাগ কাশ্যপ একটা ইন্টারভিউ দিছে, বলছে ফিল্ম স্কুলে কিছুই শেখায় না, কিছু শেখা যায় না ফিল্ম স্কুল থেকে। কিন্তু আমি সবসময় শিখতে পছন্দ করছি বিভিন্ন হুম। ইনস্টিটিউশনের আন্ডারে, সেটা অনলাইন হোক, সেটা কোনো একটা ক্যাম্পাসে গিয়ে হোক, কারণ তাতে আমার লাভ হয়েছে। এখন অনেকেই আছে খুবই ভালো কাজ করেন, অনেক অনেক ভালো কাজ করেন। এখন অনেক মানুষ আছে তারা পুরোপুরি সেলফ টট, তারা পুরোপুরি ইউটিউব থেকে শিখেছেন, তারা যে খারাপ শিখেছেন তা কিন্তু না। বিকজ এখন কিন্তু সেটাও শেখা যায়, এটা কিন্তু কোনো, কিন্তু একটু শেখেন, মানে শিখতে হবে আসলে। এটা আমি আমি মনে করি এটার কোনো মানে বিকল্প নাই। সেটা আপনি বই পড়ে শেখেন, ফটোগ্রাফি ফিল্ম মেকিং অনেক বই আছে ভালো ভালো, সেগুলা পড়তে পারেন। ইউটিউব আছে, ইউটিউবে অনেক চ্যানেলস আছে যেগুলো করতে পারেন। আমি অনলাইন কোর্স করেছি বাইরের একটা ইউনিভার্সিটিতে, আমি যাইনি, কিন্তু আমি অনলাইনে কোর্সটা করেছি প্রায় 6 মাস 7 মাস, এবং তারা কিন্তু ফুল রিসোর্স আমাকে দিয়েছে। আমি তাদের থেকে শিখছি যে একটা ফিল্ম পিচ ডেক বানাতে হয় কিভাবে, প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, যেগুলো তারা আমাকে শিখাইছে। আমি পাঠশালায় এখানে যখনই আমার সুযোগ হয়েছে আমি তখনই সেখানে ক্লাস করতে গেছি। ফ্লস ছিল, অসুবিধা ছিল, কিন্তু তাও আমি শিখছি। আমার কাছে মনে হয়েছে যে না, আমি শিখবো। আমি সবসময় ওটাকে সাপোর্ট করছি। আমি যারা নতুন আসতে চান আমি সবসময় সাপোর্ট করি যে না, আপনার যদি সেই মোটিভেশন থাকে আপনি অবশ্যই সেলফ টট হন, অনলাইন থেকে শেখেন। ইউটিউবে অনেক চ্যানেলস আছে ফটোগ্রাফি ভিডিও শেখার, সেখান থেকে আপনি শেখেন। অথবা যদি মনে হয় যে না, আমি একটা ইনস্টিটিউশনের আন্ডারে শিখবো, শুধু পাঠশালা না, আরও অনেক ফটোগ্রাফি স্কুল এখন ঢাকাতে আছে। মোস্টলি ফটোগ্রাফি স্কুলই আছে, ফিল্ম স্কুল আসলে ঢাকাতে সেরকম নাই। পাঠশালাতে ডিপার্টমেন্ট আছে, ভিডিও ডিপার্টমেন্ট, ফিল্ম ডিপার্টমেন্ট আছে। সো সেখানে শিখতে পারেন। আর অথবা বই পড়তে পারেন, অথবা যদি মনে হয় কোনো মেন্টর আছে তার আন্ডারে কাজ করতে চান সেটাও করতে পারেন। কোনো এরকম ডকুমেন্টারি কি আছে যে ফেভারিট ডকুমেন্টারি উইচ আই রিয়েলি লাইক, রিসেন্ট এরকম কিছু কি আছে? Recently, I watched The Elephant Whispers. It Okay. was made by Kartiki Gonzalez. I think তামিল একটা হ্যাঁ হ্যাঁ documentary হ্যাঁ, এটা। এটা হচ্ছে she won Oscar for that. Yeah. এটা আমার খুবই ভালো লাগছে দেখে। এটা হচ্ছে যে একটা কাপল, ওরা হচ্ছে এলিফ্যান্ট স্যাংচুয়ারিতে কাজ করে, এবং ওরা কিভাবে একটা ছোট হাতিকে নিয়ে এসে বড় করে, এবং সেই বড় করার পরে আবার যখন ওরা সেই এলিফ্যান্টটা চলে যায় ওদেরকে ছেড়ে, ওদের কেমন লাগতেছে, এটাই ডকুমেন্টারিটা, দ্য এলিফ্যান্ট হুইসপার্স। খুবই খুবই সুন্দর একটা ডকুমেন্টারি। সো এটা আমার খুব ভালো লেগেছে দেখে রিসেন্টলি। So you want to do such documentaries in future? I'd love maybe? to. Seriously, I would just love to do that. হ্যাঁ। Yeah, so we are looking forward to that kind of thing. Thank you. Okay, so any suggestions for the freshers? I know throughout the podcast you give lots of suggestions. Any extra suggestion you want to give jara ei sector e ashte chacche or anything from expert? এক্সপার্ট না, মানে এখনো You are. হয়তো শিখছি, যেটা বললাম। নতুন যারা আসতে চান, যাদের আমি ধরে নিচ্ছি যে আমি যে বয়সে শুরু করেছি, যে আমি একটা 8th সেমেস্টারে পড়া একটা মেয়ে ছিলাম, এরকম 8th সেমেস্টারে পড়া একটা মানুষ যদি এরকম ফটোগ্রাফি এবং ভিডিওর একটা কোম্পানি করতে চান বা প্রোডাকশন হাউস করতে চান, করে সেটাকে সাস্টেইনেবল করতে চান, সেটার বিষয়ে আমার সাজেশন হচ্ছে 1 নাম্বার আপনাকে ফরওয়ার্ড লুকিং হতে হবে। মানে আমার কোম্পানিটা কিভাবে, আমরা কিন্তু আমাদের কোম্পানিটা কিন্তু কোম্পানির নামে চলে, এটা কিন্তু আমার বা আমার পার্টনারের নামে না জিনিসটা। সো এইটা আমরা ডিসিশন নিয়েছিলাম যে না, আমরা একটা আলাদা নাম দিব কোম্পানিটার, এটা আমাদের নামে হবে না। সো এটা ওনাদের নিজেদের পলিসিস থাকতে পারে, ওনারা কীভাবে চালাবেন, বা সাস্টেনেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে অনেক ব্যবসা হয় কিন্তু সাস্টেনেবল হয় না ব্যবসাগুলো, সেটা ওয়েদার ইটস এ রেস্টুরেন্ট, ওয়েদার ইটস আ ক্লোদিং ব্র্যান্ড, মানে সাস্টেনেবল হয় না। দেখা যায় খুব ভালো খুললো প্রথম 1-2 বছর খুব ভালো, তারপরে না বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, উইচ ইজ ভেরি হার্ট ব্রেকিং।
এটা করবেন না, Mhm. লেগে থাকবেন কাজটার সাথে, করে যাবেন ইটস ভেরি বোরিং, ইট মাইট বি ভেরি ইরিটেটিং অ্যাট সাম পয়েন্ট, Mhm. বাট করে যেতে হবে সবসময়। সো এটা আমার একটা সাজেশন যে সাস্টেনেবিলিটি থাকতে হবে কাজটার মধ্যে, এবং নিজের কোম্পানিটাকে সামনে আগিয়ে নেওয়ার জন্য সেই প্ল্যানটা থাকতে হবে। না হলে দেখা যাবে যে ইউ হ্যাভ স্টার্টেড ইন আ ভেরি মানে ইন আ ভেরি এনথুজিয়াস্টিক ওয়ে, বাট পরে আর সেটাকে চালাতে পারছেন না। Yeah. Okay. Okay. So thank you for joining my podcast and sharing your experience. থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আমি জানি না আসলে কেমন হয়েছে বা ভালো মতো বলছি কিনা। No. You were amazing, and it was really good to know about your experience and the work you are doing. So, as a female, I'm very proud of you. I want more female to be in this sector because Definitely. আসলে অনেক নাই, তার কারণ আসলে অনেক রকম সমস্যা আছে বলেই নাই Mhm. মেয়েরা, কারণ সিকিউরিটি ইজ আ বিগ ইস্যু ইন ঢাকা। Yeah. ওইটার কারণে আসলে অনেক মেয়ে এ ধরনের বাইরের কাজ, যেটাতে আসলে সময়ের কোনো শেষ নাই, এরকম জিনিস করতে একটু অসুবিধা বোধ করে, কারণ আমাদের কোনো টাইম টেবিল নাই, কিন্তু আমাদের অনেক রাতে করে কাজ শেষ হয়, রাত 11টা 12টা, সেখান থেকে আমরা ফিরতেছি। সো আমাদের যদি সেই সেফটি, আমি প্রিভিলেজ, আমার আছে সেই সেফটি, কিন্তু আসলে অনেকেরই তো নাই। তারা Exactly. কিভাবে কাজ করবে? তাদের এরকম অনেক ফিমেল ফটোগ্রাফার আছে যারা কাজ শুরু করে কিন্তু শেষ পর্যন্ত আর করে না, কাজ বন্ধ করে ফেলতে হয় তাদের। কিন্তু আমরা কিন্তু কিছু করতে পারি নাই তাদের জন্য, আমরা কিছুই করতে পারি নাই। আমরা মানে একটার পর একটা মানে চলে গেছে মেয়ে, শুধু কাজ কিছুদিন করছে, করে তারপরে না এখন আর করবো না, ভালো লাগছে না, এরকম সমস্যা। সো উইচ ইজ ভেরি হার্ট ব্রেকিং টু সি। কিন্তু আমাদের লিমিটেড রিসোর্স আসলে আমরা কিছু করতে পারি নাই, সত্যি কথা, দ্যাট ইজ আওয়ার ফেলিয়ার। কিন্তু এরকম হতে থাকলে আসলে মেয়েরা তো আর শেষ পর্যন্ত করবে না এরকম কাজ আমাদের এখানে। Totally. I can totally understand these things, and I hope যে more females will be joining in this sector, and yes, we will see the female leadership like Because, you. হ্যাঁ, I believe যে মেয়েদের এই সেন্সিবিলিটি অনেক বেশি, সংবেদনশীলতা মেয়েদের অনেক বেশি। স্টোরি টেলার হতে গেলে সংবেদনশীল হতে হয়, অনেক সংবেদনশীল হতে হয় আপনার সাবজেক্টের প্রতি। সে ব্রাইড গ্রুম হোক, সে আপনার অন্য কোনো ডকুমেন্টারির কোনো ইন্টারভিউ করছেন এরকম কেউ হোক, ওই জিনিসটা মেয়েদের অনেক বেশি থাকে ছেলেদের চেয়ে। তো আমি মনে করি যে মেয়েদের মানে ফিমেল গেজ যেটা, ওইটাও একদম ডিফারেন্ট। মেয়েদের দেখার ভঙ্গিও আলাদা, এবং তাদের আরেকটা মানুষের গল্পটা শোনার এবং সেটাকে প্রসেস করার ওই ক্যাপাবিলিটিটাও ডিফারেন্ট এবং অনেক বেটার, টু বি অনেস্ট। সো মেয়েদেরকে আমি সত্যিই চাই অনেক মেয়ে আসুক, মেয়েরা কাজ করুক। সো এটাই। Yeah. I hope that as well. And thanks again for joining, and thanks everyone for listening. And আশা করি যে আমাদের লিসনার থেকে নেক্সট জেনারেশনে আরো ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার আসবে। থ্যাংক ইউ।